নমস্কার, নিউজ নাও এর প্রাইম ডেস্কের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। বিহার বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে আসন ভাগাভাগির ঘোষণা করেছে এনডিএ জোট। বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক 101টি করে আসনে লড়াই করবে, যেখানে চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি ও উপেন্দ্র কুশওয়ার দলগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে নির্দিষ্ট আসন। বিহার বিধানসভা নির্বাচনের জন্য অবশেষে তাদের আসন ভাগাভাগির ঘোষণা দিল এনডিএ জোট। 101টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি ও জনতা দল উভয়ই। 29টি আসনে প্রার্থী দেবে চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি। অন্যদিকে জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ও উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোকমঞ্চ প্রত্যেকে পেয়েছে 6টি আসন করে। উল্লেখ করা যেতে পারে 2020 সালের বিধানসভা নির্বাচনে 110টি আসনে লড়ে 74টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, আর 115টি আসনে লড়ে 43টি আসন দখল করেছিল জেডিইউ। এবারের বিহার বিধানসভা নির্বাচন হবে 2 দফায়। প্রথম ধাপ অনুষ্ঠিত হবে 6 নভেম্বর এবং দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে 11 নভেম্বর। ভোট গণনা হবে 14 নভেম্বর। 243 সদস্যের বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 22 নভেম্বর। এই প্রথমবার বিহারে 2 ধাপে অনুষ্ঠিত হতে চলেছে ভোট পর্ব। রিপোর্ট নিউজ নাও। দক্ষিণ ত্রিপুরা সাবরুম রেলওয়ে স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে 65 বছর বয়সী এক পাকিস্তানি মহিলা, যিনি নেপালের কারাগার থেকে পালিয়ে অবৈধভাবে প্রবেশ করেছিল ভারতে। মাদক পাচারের অভিযোগে সাজা ভোগ করেছিলেন এবং বাংলাদেশ হয়ে পাকিস্তানে ফেরার চেষ্টা করছিলেন এই মহিলা। রাজ্য পুলিশের একটি যৌথ টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে নিউজ নাওকে জানিয়েছেন এসডিপিও সাবরুম। দক্ষিণ ত্রিপুরার সাবরুম রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে 65 বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে। নেপালের কারাগার থেকে পালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন বলে উঠে এসেছে পুলিশের তদন্তে। মহিলাটি মাদক পাচারের অভিযোগে নেপালে সাজা ভোগ করছিলেন বলে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চড়ে সাবরুম পৌঁছানোর পর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে আটক করা হয় এই মহিলাটিকে। প্রথমে তিনি নিজের পরিচয় দিল্লির পুরানি বস্তির বাসিন্দা সাহিনা পারভিন হিসেবে দিলেও বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন তিনি। তল্লাশির সময় বেশ কয়েকটি পাকিস্তানি ফোন নম্বর উদ্ধার করা হয় তার কাছ থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলাটি স্বীকার করেছিলেন যে 3 বছর আগে তিনি বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং দিল্লিতে কাজ করতেন গৃহ পরিচারিকা হিসেবে। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তিনি তার আগের বক্তব্য মিথ্যে বলে স্বীকার করেন। শেষমেশ তিনি নিজেকে নিক আক্তার ভানু হিসেবে প্রকাশ করেন বলে নিউজ নাওকে জানিয়েছেন এসডিপিও সাবরুম। Some information regarding the Parveen Musharraf, namely a woman, Pakistani woman, has been apprehended in last night. No, her name is not Parveen. Okay. I don't know how some newspapers are placing it as a Parveen, but her actual name is Nick Arthur Banu. Mm-hmm. Nick Arthur Banu, age 65. Mm-hmm. Okay. She was beaten yesterday around to 9:15 night, 9:15 hours. Okay. From railway station by GR police, and then brought by police station Sabroom. Okay. Now she is under interrogation. Okay. What is the current status regarding the to produce before the court? In this matter? Now she is under interrogation. Okay. We cannot reach any final decision till now. Okay. But he is giving different statement in different time. Okay. So for this we cannot reach any final decision. পাকিস্তানের শেখপুরা জেলার চকনং 371 ইয়ংগানাবাদ গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ গুলাফ ফারাজের স্ত্রী বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। প্রায় 12 বছর আগে মাদক পাচারের কাজে জড়িত থাকার জন্য পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে নেপালে ভ্রমণ করেছিলেন এই মহিলা। 2014 সালে তাকে 1 কেজি ব্রাউন সুগার রাখার অভিযোগে গ্রেফতার করে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয় নেপাল পুলিশের পক্ষ থেকে।
সম্প্রতি কারাগার থেকে পালিয়ে আসার অভিযোগ উঠেছে এই মহিলার বিরুদ্ধে। 2 সপ্তাহ আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন নিক আক্তার ভানু এবং এজেন্টদের নির্দেশে বাংলাদেশ হয়ে ফেরার চেষ্টা করেন পাকিস্তানে। পশ্চিমবঙ্গে কোনো ক্রসিং না পাওয়ায় তিনি ট্রেনে চেপে ত্রিপুরা ভ্রমণ করেন এবং আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের জন্য পৌঁছান সাব্রুমে। বর্তমানে রাজ্য পুলিশের একটি যৌথ টিম জিজ্ঞাসাবাদ করছে দ্রুত অনুপ্রবেশকারী এই পাকিস্তানি মহিলাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 1988 সালে বীরচন্দ্র মনুর হত্যাকাণ্ডের যেখানে তীব্র নিন্দা জানিয়েছিলেন তৎকালীন বিজেপি সাংসদ অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, সেখানে আজ এই হত্যাকাণ্ডে মৃতদের স্মরণে কর্মসূচি পালন করতে দিচ্ছে না বর্তমান বিজেপি সরকার। বীরচন্দ্র মনুর ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে এই অভিযোগ করল সিপিআইএম। অবিভক্ত বিলোনিয়া মহকুমার বীরচন্দ্র মনুতে দলীয় কার্যালয় খুলতে গিয়ে 1988 সালের 12 অক্টোবর দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছিলেন সিপিআইএম দলের 13 জন নেতা কর্মী ও দেহরক্ষী। বিষয়টি নিয়ে দেশব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠেছিল তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন রাজীব গান্ধী সরকারের বিরুদ্ধে। ঘটনাটির পর তৎকালীন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব গভীর শোক প্রকাশ করে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়। এই ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড ভারতের গণতন্ত্রের চেতনার পরিপন্থী। ত্রিপুরার মাটিতে রক্ত নয়, শান্তি ও সহাবস্থানের বীজ রোপণ করতে হবে বলে সংসদে বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেছিলেন তৎকালীন বিজেপি সাংসদ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ত্রিপুরায় রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে। কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন লালকৃষ্ণ আদবানিও। এই ক্ষেত্রে বীরচন্দ্র মনুর সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কোনো কর্মসূচি করতে দিচ্ছেন না বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। রবিবার মেলার মাঠে দলীয় সদর কার্যালয়ে বীরচন্দ্র মনুয়ের হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এই অভিযোগ করল সিপিআইএম। রাজ্যসভার সদস্য ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি। বীরচন্দ্র মনুর ঘটনা রাজ্যসভায় উঠার পরে তারা বলেছিলেন অসভ্য বর্বর সরকার চলছে এখানে কোনো সভ্যতার আলো নেই, সরকার দেখবে কিনা। এই উক্তি ছিল আমার নয়, কোনো কমিউনিস্ট নেতার নয়, শ্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। আর আজকে 2025 সাল, আমি আজকের ঘটনার কথাটা একটু গুরুত্ব দিতে চাই যে আজকে 2025 সাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কোয়ালিশন সরকার, আমাদের রাজ্যেও প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে জোট সরকার চলছে। এখানে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো সেই অনুমতি 1 মাস আগ থেকে পুলিশ এবং দক্ষিণ জেলা প্রশাসনের কাছে আমাদের কমরেডরা বারে বারে আবেদন জানিয়েছে। আবেদন প্রত্যাহার হয়েছে, আবেদন বাতিল করা হয়েছে। আমাদের আবেদন গ্রহণ করা হয়নি। শুধু এবার নয়, গত কয়েক বছর যাবৎ এই ঘটনা চলছে। 1988 সালের 12 অক্টোবর বীরচন্দ্র মনুতে ঘাতক বাহিনীর হাতে খুন হন শ্রীদাম পাল, ছত্রমণি দেববর্মা, গাঁথি রায়, মুরা সিং সহ 13 জন সিপিআইএম নেতাকর্মী। খুন হন শ্রীদাম পালের 2 জন দেহরক্ষীও। সেই সময়ের ঘাতকরাই আজ রং পাল্টিয়ে নতুন মোড়কে শাসন ক্ষমতায় রয়েছে বলেও এদিন অভিযোগ করেন সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভ্রমণপ্রেমী রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর। আগরতলা থেকে এখন সরাসরি বিমানে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিংয়ের পাদদেশে অবস্থিত বাগডোগরায়। পাহাড়ি হাওয়া আর চা বাগানের মায়া ছোঁয়ায় এই পথে আর ভুগতে হবে না যাতায়াতের দীর্ঘ ঝক্কিতে। আগামী 26 অক্টোবর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চালু করছে আগরতলা বাগডোগরা সরাসরি বিমান পরিষেবা। এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, কালিম্পং বা দোয়ারসে পৌঁছতে রাজ্যবাসীদের কলকাতা বা গুয়াহাটি হয়ে অতিক্রম করতে হতো দীর্ঘ পথ। এবার সরাসরি বিমান চালুর ফলে সেই সময় ও ভোগান্তি কমবে দুটোই। 180 আসনের বোয়িং বিমান প্রতিদিন আগরতলা বাগডোগরার মধ্যে যাতায়াত করবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার জারি করা সূচি অনুযায়ী আগরতলা বিমানবন্দর থেকে IX 2953 ফ্লাইটটি বিকাল 4:30 ছাড়বে এবং 5:40 নাগাদ পৌঁছবে বাগডোগরায়। অপরদিকে বাগডোগরা থেকে ফিরতি বিমান IX
2430 সন্ধ্যা 6:10 রওনা দিয়ে আগরতলায় পৌঁছবে রাত 7:20। টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ভাড়া সাধারণ যাত্রীদের নাগালের মধ্যেই রয়েছে বলে দাবি বিমান সংস্থার। তবে একদিকে নতুন সংযোগের এই সুখবর থাকলেও একই সঙ্গে আগরতলা গুয়াহাটি রুটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট পরিষেবা বন্ধ হচ্ছে আগামী 26 অক্টোবর থেকে, যা নিঃসন্দেহে সুখবর নয় রাজ্যবাসীর জন্য। নতুন শীতকালীন সূচি অনুযায়ী ওই রুটে কোনো ফ্লাইট থাকবে না। বর্তমানে সেখানে পরিষেবা চালু রেখেছে ইন্ডিগো এবং আকাশ এয়ার বিমান পরিবহনকারী সংস্থা। উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন রুটে এই নতুন সংযোগ শুধু যাত্রীদেরই সুবিধা দেবে না, বরং রাজ্যের পর্যটন ও বাণিজ্যিক সংযোগেও নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সার্বিক দিক দিয়ে বলতে গেলে দার্জিলিং এর সূর্যোদয় দেখতে টাইগার হিলে উঠতে আর দেরি নেই। আগরতলা থেকেই এখন এক উড়ানে পৌঁছে যাওয়া যাবে পাহাড়ের কোলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আরটিআই আইনের স্বচ্ছতা ক্ষুণ্ণ করার অভিযোগে বিজেপির সমালোচনা করল কংগ্রেস। এক্ষেত্রে তথ্য কমিশনের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আরটিআই আইনকে নাগরিক ক্ষমতায়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে দেশের তথ্য কমিশনের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 2005 সালে ইউপি সরকারের অধীনে প্রণীত তথ্য অধিকার আইন দেশের নাগরিকদের ক্ষমতায়নের মূল হাতিয়ার। কিন্তু 2014 সাল থেকে কেন্দ্রীয় তথ্য কমিশনের স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ হয়েছে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার আড়ালে আরটিআই কাঠামোকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলে রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই যে 2025 সেপ্টেম্বরের পর থেকে আরটিআই যে চিফ কমিশনারের পদ শূন্য হয়, এর পেছনে কি কারণ, কেন এই আরটিআই কে দুর্বল করা হচ্ছে? আরটিআই এর স্বচ্ছতার উপর প্রতিবন্ধকতা তুলে দিয়ে সারা দেশে এই যে প্রান্তিক জনগণের তাদের সুবিধাভোগের সুযোগ, তাদের তথ্য জানার যে সুযোগ এবং যে তথ্য প্রকাশিত হলে দেশের সরকার তারা জনগণের সামনে তাদের যে স্বচ্ছতার উপর যে কালিমা লিপ্ত হবে, তাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে জনগণকে যে অধিকার ইউপিএ সরকার প্রদান করেছে, সেই তথ্য জানার অধিকার আইনে সমস্ত এই দুর্নীতির বিষয় এটা উঠে আসবে। তাকে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায়, এই সংশোধনী দিয়ে এটাকে প্রতিরোধ করা হচ্ছে, তার অভিমুখকে বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস না। দেশে বর্তমানে 4 লক্ষেরও বেশি আরটিআই আপিল বিচারাধীন রয়েছে এবং কেন্দ্রীয় তথ্য কমিশনে মাত্র 2 জন কমিশনারের দায়িত্ব পালন করছেন। পিএম কেয়ার্স তহবিল, নির্বাচনী বন্ড এবং কোভিড সম্পর্কিত ব্যয় সহ গুরুত্বপূর্ণ সরকারি খাতে স্বচ্ছতার অভাবের অভিযোগও করে প্রদেশ কংগ্রেস। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যয় করা কোটি টাকার বিশদ হিসেব এটা আরটিআই এর মাধ্যমে জানার চেষ্টা হয়েছে। এটা যাতে প্রকাশ করতে না হয়, সংশোধনের মাধ্যমে এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। কোভিড মহামারীর সময় অক্সিজেনের অভাবে প্রাণহানির যে প্রকৃত সংখ্যা, সেই সংখ্যা এটা যেন প্রকাশ করলে জনসম্মুখে সরকারের ব্যর্থতা এবং এই তথ্য গোপনের মাধ্যমে কোভিড চলাকালীন সময়ে এই যে বিপুল পরিমাণ অর্থ, যে অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হয়েছে বলে সেখানে যে অর্থের বিবরণ তুলে ধরা হয়েছে, সেটা প্রকৃত বাস্তব চিত্র সেটা বেরিয়ে আসবে। এর থেকে সরকারকে বাঁচাতে এই তথ্য জানার অধিকার আইনের উপর খড়গহস্ত হয়েছে বর্তমান বিজেপি সরকার। তথ্য কমিশনের স্বাধীনতা, শূন্যপদ পূরণ ও তথ্য অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সংস্কারের জন্য এদিন দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তথ্য অধিকার আইনের 20তম বার্ষিকীতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকারও
পুনর্ব্যক্ত করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চাঁদা সুরদের হাতে আক্রান্ত পরিবারের প্রধান, শ্লীলতাহানির শিকার হলো পরিবারের মেয়েরা আক্রমণে। অথচ অভিযুক্ত বুথ সভাপতির টিকি ছুঁড়তে পারছে না পুলিশ প্রশাসন। ঘটনা রাজধানী আগরতলার 5 নম্বর ওয়ার্ডে। শিবু সাহা অভিযুক্ত হয়ে উঠেছেন নৃশংস হামলার ঘটনায়। দুর্গাপুজো উপলক্ষে পুজোর চাঁদা দিতে না পারায় আর্থিকভাবে দুর্বল একটি পরিবারকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজধানী আগরতলার 5 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনায় নারী শিশু সহ পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে থানায়। এলাকার বিবেকানন্দ আবাসনে পুজোর চাঁদা সংগ্রহের সময় শিবু 600 টাকার স্থানে পরিবারটি 250 টাকা দেয়, যা নিয়ে শুরু হয় বচসা। এরপরে অভিযুক্ত প্রথমে মহিলার স্বামীর গোপনাঙ্গের আঘাত করেন এবং পরে লাথি মারেন মহিলার তলপেটে। এখানেই শেষ হয়নি ঘটনা, শ্লীলতাহানি করা হয় পরিবারের 2 মেয়ের উপরও। আমার থেকে 250 টাকা নিছে, নিয়ে সেটা কইছে আরো দিতেইব। তখন কইছে না আমি আর পারতাম না। এবারে কইছে দিতি না চান্দা দিতি না, এনে থাকতে গেলে তোর চান্দা দিতেইব, নাহলে তোর অবস্থা খারাপ হইব। শিবু সাহা কইছে। তখন এই কথা কইছে পরে তখন আমি একটু নিচে গেছিলাম আর কি। এবারে হে কইতে দৌড়ায় আইছে, আয়া হে বাইক দিয়ে আইছে, আয়া সেরা চান্দা দিতি না তোর। সে খুব উশৃঙ্খ ভাষা করছে। ভাষা করার সাথে তখন আমার মেয়ে কইতেছে তুমি আমার মার একেবারে উশৃঙ্খ ভাষা বিশ্রী ভাষা দিয়ে গালিগালাজ করতেছ। আমার মা কাজ বাপ। তখন কইছে রা করবি না, রা করলে তরারে দিব। এবার আমার মেয়েরে 1 লাঠিটা ঘরের দরজা খুলছে, ঘরের দরজা আদিন আছে, 1 লাঠিটা দরজা খুললা আমার ছোটো মেয়েরে গালে চর দিছে, ছোটো মেয়েরে মারধর করছে। আমার হাজবেন্ডেরে তোমার পুরুষ সঙ্গের জায়গার ভিতরে লাথি দিছে। আমার স্বামী 2 দিন পেচ্চাপ করতে পারছে না, গরম জল দেওয়া সেক দিছে, 2 দিন পেচ্চাপ করতে পারছে না, পেচ্চাপের জায়গা যন্ত্রণা করছে। আমার হাজবেন্ডেরে মারছে। এরপরে আমার বড় মেয়ে ছোটো মেয়ের যখন মারতে গেছে, আমার বড় মেয়ে আরে আমার বোনেরা মারতেছ করে, এই কথা যখন কইতে গেছে আমার বড় মেয়েরে মাইরা 2 দিন বড়া মেয়ে করতে পারছে না। 2 দিন পর মেয়ে বিশ্রামে যা পড়ে আছে জল সজ্জার মতন। মেয়ের প্রচন্ড জ্বর আইছে, এইটার ব্যথা। এরপরে যাওয়ার সময় হুমকি দেওয়া গেছে, তোরা যদি পুলিশের কাছে যাস, আইনত যদি যাস, তাহলে তোরারে আমরা তোর 2 মেয়েরে দর্শন করুম। এটা শিবু সাহা কইছে। গত 3রা অক্টোবর পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবারটি। তবে এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পূর্ব আগরতলা থানা। এই কথা যখন কইতে গেছে আমার বড় মেয়েরে মাইরা 2 দিন বড়া মেয়ে করতে পারছে না। 2 দিন পর মেয়ে বিশ্রামে যা পড়ে আছে জল সজ্জার মতন। মেয়ের প্রচন্ড জ্বর আইছে, এইটার ব্যথা। এরপরে যাওয়ার সময় হুমকি দেওয়া গেছে, তোরা যদি পুলিশের কাছে যাস, আইনত যদি যাস, তাহলে তোরারে আমরা তোর 2 মেয়েরে দর্শন করুম। এটা শিবু সাহা কইছে। বুথ প্রেসিডেন্ট বানাইছে 1 নম্বর বুথে বিজেপি। এবার কইছে যদি তোরা 2 মায়া আছে না। এটা করছি 3 তারিখ, তাহলে ওখানে অব্দি হেরে গ্রেপ্তার করছে না। হে ঘুরে বেড়া হে খাইতাছে, এখন অব্দি হে গ্রেপ্তার হইছে না। তখন আমি মা ওই আমার সন্তানটা এইভাবে মারছে, একটা বাচ্চা মায়া। সার্বিক বিষয় নিয়ে রবিবার সংশ্লিষ্ট থানায় ডেপুটেশন প্রদান করে মহিলা কংগ্রেস। এই ঘটনার পর এখনো অভিযুক্তকে গ্রেফতার না করায় পুলিশ প্রশাসনের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংশ্লিষ্ট পরিবারটি। অবিলম্বে এই ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আনন্দ ও ভক্তিময় পরিবেশে রবিবার অনুষ্ঠিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান উৎসব, যা সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসাবে পরিচিত স্থানীয়ভাবে। এই উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠানের সীমায় নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলনের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে রাজধানীর বেনুবন বৌদ্ধ বিহারে। রবিবার 48তম কঠিন চিবরদান উৎসবের আয়োজন করা হয় রাজধানী আগরতলার বুদ্ধ মন্দির বেনুবন বিহারে। এই দিন সকাল থেকেই বেনুবন বিহারে ভিড় লক্ষ্য করা যায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের।
ধর্মীয় আচার নয়, মানবিক মূল্যবোধের মহোৎসবেও পরিণত হয়েছে কঠিন জীবনদান। বৌদ্ধ বর্ষাবাস শেষে পালিত হয় এই উৎসব আজ শুধু ভিক্ষুদের জীবনদানে সীমাবদ্ধ নয়, বরং সমাজে ছড়িয়ে দিচ্ছে ঐক্য, সহমর্মিতা ও নৈতিকতার নতুন বার্তা। বর্তমান সময়ে সমাজ যখন বিভাজন, হিংসা ও স্বার্থের সংকীর্ণতায় জর্জরিত, ঠিক তখন কঠিন জীবনদান উৎসব মানুষকে মনে করিয়ে দেয় দান মানেই আত্মত্যাগ, সেবা মানেই ধর্ম। যৌথ শ্রম ও সহযোগিতার মধ্য দিয়ে সমাজে গড়ে ওঠে এক অনন্য সম্প্রীতির পরিবেশ। আজকের প্রেক্ষাপটে উৎসব শুধু ধর্মীয় নয়, এটি একটি সামাজিক পূর্ণ জাগরণের প্রতীক বলেও বিশ্বাস করেন বৌদ্ধ সমাজের বিশিষ্ট ভিক্ষুরা। জীবনদানের মধ্য দিয়ে চর্চা হয় সমাজের দানশীলতা, মানবতা ও সহমর্মিতার। এতে করে একে অপরের সুখ দুঃখে পাশে থাকার শিক্ষা পান সাধারণ মানুষ। আজকে আমাদের বেনবন বুদ্ধ বিহারে কঠিন জীবদান কার্যক্রম। এই কঠিন জীবদান কার্যক্রম উপলক্ষে আমাদের এই বটগাছ বুদ্ধি বৃক্ষের নিচে আমরা 4টা বুদ্ধ স্থাপনা করা হয়েছে। তারপরে আজকে যে বুদ্ধ পূজা, সঙ্গদান, অস্ত্র পুরস্কার দান করা হবে। দুপুরে 1টার সময় আমরা কঠিন জীবদান প্রসেশন করব। তারপরে 2টার সময় কঠিন জীবদান করা হবে ভিক্ষু সঙ্গকে। তারপরে সন্ধ্যায় 5:30টার সময় আমাদের 1000 বার্থডে 1000 লাইট সেরেমনি করা হবে। আমাদের যে বিশাল কুমার IAS ও আসবে এখানে উদ্বোধন করবে। সন্ধ্যাবেলা আমাদের নিউজিল্যান্ড থেকে আসছে মনিকা টাডি আর অ্যালেক্স। তারপরে আমার বেঙ্গালোর থেকে আসবে আনন্দ বান্টে আর অন্য ভিক্ষু সংঘ। আজকে যে এই অনুষ্ঠানের সবাইকে আসার জন্য অনুরোধ করছি, সবাই আসবেন, এই পুণ্য ভাগ নেবেন। কঠিন জীবনদান উৎসবকে ঘিরে রবিবার সকাল থেকে আগরতলা বুদ্ধ মন্দির চত্বরে চলে প্রার্থনা, পুণ্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমবেত ভোজন। এসবের মধ্য দিয়ে তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয় নবপ্রজন্ম। সমাজে গড়ে ওঠে আনন্দ, ঐক্য ও পারস্পরিক সম্মানের পরিবেশ। বৌদ্ধ ভিক্ষুদের মতে বর্তমান সময়ে কঠিন জীবনদান উৎসব সমাজে মানবিক বন্ধনকে আরো দৃঢ় করে, যেখানে ধর্ম মিলেমিশে যায় সামাজিক সেবায় আর দান রূপ নেয় এক মহৎ মানবিক উৎসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিউজ নাওয়ের প্রাইম ডেস্কের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।